নমস্কার দর্শক শ্রোতারা, স্বাগত জানাই। উপস্থিত শ্রী দেবদাস। কোনো চিন্তা নাই, জ্যোতিষের কত কথা এখনই শুনিবেন, সমাধান জানিতে ফোনটা করিবেন। ফোন নম্বর সকলের জানা আছে নিশ্চয়, তবু একবার বলে দিই, থাকিবে না সংশয়। হ্যাঁ, 22479479 এই নম্বরে ফোন করুন। শুরু করছি সমস্যা এবং সমাধান। আপনারা এতদিনে জেনে গেছেন এই অনুষ্ঠানের আরেকটা সংক্ষিপ্ত নাম সাস। এস ফর সমস্যা, এ ফর এবং, এস ফর সমাধান, মানে হৃদস্পন্দন। সাস। হ্যাঁ, আপনার হৃদস্পন্দন ভালো আছে কিনা ডাক্তারবাবু বলে দেবেন। যদি ভালো থাকে আপনার জীবন সুস্থ থাকবে। আর আপনার ভাগ্য ভালো আছে কিনা কে বলবেন বলুন তো? হ্যাঁ, এমন একজন জ্যোতিষী বলবেন যিনি আজকে আমাদের অতিথি। আপনাদের অনুরোধে এবং আমাদের আমন্ত্রণে যিনি সাড়া দিয়ে রবিবারের রাতে এখানে উপস্থিত হন এই স্টুডিওতে। তার সম্পর্কে বলতে গেলে আপনারা জানেন যে তিনি একজন কত বড় মাপের মানুষ শুধু নন, তিনি একজন কত বড় গবেষক জ্যোতিষ। শ্রী দেবদাস মানেই নতুন সন্ধান, শ্রী দেবদাস মানেই নতুন জ্ঞান। জ্যোতিষশাস্ত্রের পুরনো গ্রন্থ থেকে তার থেকে অনেক কিছু তুলে নিয়ে জটিল জটিল সমস্যাগুলো খুব সরলভাবে আপনাদের সামনে দূরীকরণ করে উপস্থাপন করেন। তার মতো ব্যক্তিত্বেরই এগুলো পোষায়, কারণ তিনি জ্যোতিষশাস্ত্রের সমস্ত ভাণ্ডারটাকে যেন তার মাথার ভেতরে ঢুকিয়ে রেখেছেন। আমরা অনুষ্ঠানের মাধ্যমে তা বুঝতে পারি। অসংখ্য ফোন আমাদের কাছে আসে যে দেবদাসবাবু আসছেন তো রোববার। হ্যাঁ, অবশ্যই আজকে উপস্থিত হয়েছেন আপনাদের সামনে, কারণ দেবদাসবাবু আপনাদের জন্যই আছেন, আপনাদের সেবায় আছেন। সুতরাং সেই রকম ব্যক্তিত্বের সাথে অবশ্যই আপনারা কথা বলবেন, আপনাদের অনেক কিছু জেনে নেবেন। কারণ দেবদাসবাবু শুধু জ্যোতিষীও নন, তিনি একজন কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তবু বস্তুগত জীবনের মোহ ত্যাগ করে তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন মানব সেবায়। তা আমরা জানতে পারি যে বহু মানুষের লিখিত চিঠি থেকে যারা তার কাছে গিয়েছিলেন, সমস্যার সমাধান পেয়েছেন, উপকৃত হয়েছেন, হয়তো ভারতবর্ষ থেকে বিদেশেও পাড়ি দিয়েছেন। তাহলে আমরা শুনবো, অনেক বড়ই ভূমিকা করলাম। আপনারা ফোন করতে থাকুন, আমরা অনুষ্ঠান শুরু করি। দেবদাসবাবু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এবং দর্শকদের অনুরোধে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। অজয়, তোমাকেও ধন্যবাদ। এবং তার সাথে সাথে এই এত রাত্রিবেলা তোমরা যারা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমরা যারা জ্যোতিষ অনুরাগী এবং যারা তোমরা ভারতীয় ঐতিহ্য বা বৈদিক ট্র্যাডিশনকে ভালোবাসো এবং সমস্ত দর্শকগণ, তোমাদের সকলকে আমার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে এবং সর্বমঙ্গলময়ী শ্রী শ্রী তারা মায়ের চরণে তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠানে ফিরে আসছি। আর তার আগে আরেকটা কথা বলি, এই এত রাতে অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে যারা এই ক্যামেরার পিছনে থেকে আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে, সেই সমস্ত ভাইদেরও জানাই আমার অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের সাথে অনুষ্ঠান করা মানেই যেন একটা নতুন কিছু পাওয়া, কারণ অনেক কিছু জ্ঞান আপনার মধ্যে আছে যা দর্শকরাও জানেন। আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেন এবং এত সুন্দরভাবে জ্যোতিষশাস্ত্রের ছক বলুন বা জ্যোতিষশাস্ত্রের বিষয়গুলোকে বিশ্লেষণ করেন যে মানুষও বুঝতে পারে এবং আমরাও অনেক জ্ঞান অর্জন করি। যাই হোক, তা আপনার কাছে এই গবেষক জ্যোতিষী বলে অনেক রকম নানা ধরনের প্রশ্ন করা যায়। তা আজকে প্রশ্ন করব আপনার কাছে। প্রথম প্রশ্ন হবে আমার, যে আমরা তো জানি যে 12টি রাশি আছে। তো এই যে রাশিগুলো আছে, মানব জীবনে বিভিন্ন রাশি কি ধরনের প্রভাব বিস্তার করে, এটা যদি বলেন। অবশ্যভাবে এই নিয়ে আলোচনা করতে গেলে বিষয়টা কি হয়ে যায় যে যে কোনো রাশি বা নক্ষত্র সম্পর্কে আলোচনা করতে গেলে যাদের রাশি বা নক্ষত্রগুলো প্রথম দিকে, অর্থাৎ মেষ বা বৃষ বা অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, তারা কিন্তু অত্যন্ত লাভবান হয়। আর যাদের রাশি বা নক্ষত্রগুলো শেষের দিকে, তারা কিন্তু অত্যন্তভাবে দুঃখিত হন এবং ব্যথিত হন। এ কথা আমি কেন বলছি দর্শকগণ, তা হয়তো আপনারা ঠিকমতো বুঝতে পারছেন না। তার কারণ যা দেখা যায় যে কোনো একটি বিষয় নিয়ে যখন আমরা আলোচনা শুরু করি, তখন আমরা একটা সিরিয়াল আলোচনা করি, মেষ বৃষ, এইভাবে আমাদের আলোচনা চলতে থাকে। হয়তো অন্য কোনো কথার ভাজে বা অন্য কোনো কথার মাধ্যমে আমরা আমাদের সেই আলোচনার বিষয়বস্তু থেকে সরে আসি। সুতরাং এই যে আলোচনা আমি করব, তা কিন্তু কোনোভাবেই সিরিয়ালি করব না। এই রাশি চক্র থেকে হঠাৎ হঠাৎ যে কোনো একটা রাশি ধরে আমি আলোচনা শুরু করব। তাহলে ভাগ্য
এই অনুষ্ঠানে ভাগ্যচক্রে আপনারা দেখে নেবেন যে আপনারা কে কোন রাশির লোক এবং কিভাবে আপনারা আপনাদের ভাগ্যকে জানতে পারছেন। আমরা যেমন আলোচনা করলে হয়তো এই একটা মেষ বিষয় এরকম ভাবে বলতাম, কিন্তু আপনার ব্রেন মানে কম্পিউটার একদম, আপনি মানে এটা থেকে ওইটা থেকে ঠিক আলোচনা করে দেবেন আর কি। তো আমি এই যে তুমি যে প্রশ্ন করলে যে এই যে আমাদের যে রাশি, এই রাশি মানব জীবনে কি প্রভাব বিস্তার করে থাকে, আপনারা আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন, আপনাদের জন্মকুণ্ডলীতেও ঠিক এই রকম একটি বড় ছক আছে এবং সেখানেও অবশ্যভাবে 12টি রাশি আছে। ফিরে আসছি সেই আলোচনাতে। দর্শক চলে এসেছেন, দেখিনি তাড়াতাড়ি। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সিদ্ধার্থ রায় বলছি সিদ্ধার্থ থেকে। আচ্ছা, সিদ্ধার্থ রায়। আমার ডেট অফ বার্থ হলো 15th আগস্ট। 15th আগস্ট বা 16th আগস্ট 1979। 1979। সময় 7:55 AM। 7:55 AM। 7:55। হ্যাঁ, কলকাতা। হ্যাঁ, 7:55 AM। না, কলকাতা না, আসাম। আসাম, হ্যাঁ, গুয়াহাটিতে। ঠিক আছে। আমার প্রশ্নটা হলো কি, আমি এবার 3 মাস হলো ইঞ্জিনিয়ারিং পাস করেছি, কিন্তু কোনো চাকরি হয়নি। আমি কি চাকরি আর ব্যবসা একসাথে করতে পারবো জীবনে? আশা করলে আর কবে চাকরিটা পাবো? বিই পাস করেছেন? হ্যাঁ, বিই পাস করেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি জিজ্ঞাসা না, আমার তো আর কিছু এখানে জিজ্ঞাসা করার নেই। বৃহস্পতিবার ছিল। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মানে জেনে গেছেন আর কি করবা। ওনার প্রোগ্রাম তুমি দেখিয়ে দাও। আচ্ছা, কেমন লাগে বলুন? ওনার প্রোগ্রামটা তো রেগুলার। কেমন লাগে আপনার বলুন? নিশ্চয়ই ভালো লাগে, এত জ্ঞান থাকা লোকের কথা শুনতে তো খুবই ভালো লাগে। যাক, আমাদেরও খুব ভালো লাগে সঞ্চালনার কাজটা করতে। নমস্কার সিদ্ধার্থ, শুনতে থাকুন। এখানে যেটি গ্রহ সন্নিবেশ রয়েছে তাতে যেটি দেখা যাচ্ছে যে তোমার বৃষ রাশি এবং হচ্ছে কন্যা লগ্ন এবং হচ্ছে রোহিণী, অর্থাৎ 4 নম্বর নক্ষত্রে তোমার জন্ম এবং হচ্ছে কৃষ্ণ পক্ষের নবমী তিথিতে জন্ম এবং তোমার বৈশ্য বর্ণ ও নরগণ। তোমার এখানে যেটি গ্রহ সন্নিবেশ রয়েছে তাতে যেটি দেখতে পাওয়া যাচ্ছে, তুমি এখানে যেটি প্রশ্ন করেছো, ওইখানে কি বিষয়ে প্রশ্ন করেছে? ইঞ্জিনিয়ারিং পাস করেছে, চাকরি এবং ব্যবসা দুটোই করতে পারবে কিনা। দুটোই করতে পারবে কিনা। তো তোমার এখানে যেটি জন্মকুণ্ডলী রয়েছে আমি সে বিষয়ে আলোচনা করছি এবং তার সাথে সাথে আপনারাও শুনবেন যাদের আপনাদের চাকরি বা ব্যবসা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন আছে, অবশ্যভাবে আপনারা এখান থেকে হয়তো আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তোমার এখানে যেটি অবস্থান আছে তাতে দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে কন্যা লগ্ন এবং হচ্ছে এখান থেকে 1 2 3 4 5 6 7 তোমার এই 7 ঘরের অধিপতি বা 7 ঘরের মালিক হচ্ছে বৃহস্পতি। এই 7 নম্বর ঘর থেকে সর্বদা বিচার করা হয়ে থাকে ব্যবসা, যে কোনো ধরনের ব্যবসা। সেই বৃহস্পতি তোমার অত্যন্ত ভালো জায়গাতে, অর্থাৎ এখানে রয়েছে, একটু হোল্ড করুন, কিন্তু তা বুধ যুক্ত। সুতরাং এই বুধ যুক্ত যাদের বৃহস্পতি আছে তারা জানবেন যে তাদের জন্মকুণ্ডলীতে কিন্তু ধন সঞ্চয়ের ক্ষেত্রে ভীষণভাবে সমস্যা থাকবে এবং ধননাশ যোগ সৃষ্টি হচ্ছে। একটি ব্যবসা 4টি জিনিসের উপর দাঁড়িয়ে থাকে। সেই 4টি জিনিস কি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং অর্গানাইজেশন। এই 4টি জিনিস ছাড়া কখনোই কিন্তু একটি ব্যবসা সুপ্রতিষ্ঠিত হতে পারে না। তো যেহেতু বুধ এবং বৃহস্পতি এখানে একসাথে থেকে ধননাশ যোগের সৃষ্টি করছে, সুতরাং ব্যবসা তোমার পক্ষে শুভ হবে না এবং তার সাথে সাথে আপনাদের পক্ষেও শুভ হবে না যাদের আপনাদের জন্মকুণ্ডলীতে বুধ এবং বৃহস্পতি একসাথে রয়েছে। সুতরাং দর্শকগণ, আপনারা শুনলেন। সুতরাং তুমি যে ফোন করেছিলে তোমার পক্ষে চাকরি অবশ্য রূপে শুভ হবে। সুতরাং তুমি চাকরি জীবনে এগিয়ে চলো এবং তোমার শনি এবং রাহু কিন্তু অত্যন্ত খারাপ অবস্থাতে রয়েছে। সুতরাং তুমি শনি এবং রাহুর প্রতিকার অবশ্যভাবে করবে। হ্যাঁ, সেক্ষেত্রে একটু সিদ্ধার্থ বাবুকে বলে দিই, বেশ ভালো লাগলো, প্রথম ফোনটা করেছেন, বেশ খুব মানে মার্জিতভাবেই করেছেন আর কি। স্ক্রিনে তো দেবদাসবাবুর ফোন নাম্বার যাচ্ছে, আপনি নোট করে নেবেন এবং পরে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, তো এই যে আলোচনা আমি শুরু করতে চলেছিলাম, তো প্রথম যে প্রশ্নটি এলো, যে ফোনটি এলো, তার রাশি হচ্ছে বৃষ এবং এই বৃষ সমস্ত রাশির মধ্যে শ্রেষ্ঠ রাশি।
আপনাদের মনে হয়তো ইতিমধ্যেই প্রশ্ন জেগেছে, কেন আমি বৃষ রাশিকে সর্বশ্রেষ্ঠ বলছি এবং কেনই বা আমি একে শ্রেষ্ঠ বলছি, তাহলে অন্য অন্য যে রাশিগুলো আছে তারাই বা কি রকম, বা সব থেকে দুর্বল রাশি বা কি, আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। আমাদের এই যে জন্মকুণ্ডলী, এই জন্মকুণ্ডলীতে চন্দ্র যখন যেখানে অবস্থান করে তখনই হচ্ছে সেই জাতক বা জাতিকার সেটি রাশি হয়। অর্থাৎ আপনাদের জন্মকুণ্ডলী খুলে আপনারা দেখুন, আপনাদের জন্মকুণ্ডলীতে এই ঘরগুলোর মধ্যে যেখানে চন্দ্র রয়েছে সেটি হচ্ছে আপনার রাশি। সুতরাং হচ্ছে যে চন্দ্র যে ঘরে অবস্থান করে সেটি হচ্ছে তার রাশি। তাহলে আপনারা নিশ্চয়ই এতদিন এই অনুষ্ঠান দেখে শিখে গিয়েছেন, এই টিভি মিডিয়াতে এবং অন্যান্য বহু টিভি মিডিয়াতে আমার অনুষ্ঠানগুলো দেখে আপনারা শিখে গিয়েছেন যে চন্দ্র সব থেকে শক্তিশালী এই ঘরটিতে, অর্থাৎ বৃষের ঘরে, এবং চন্দ্র সব থেকে দুর্বল হলো বৃশ্চিকে, অর্থাৎ এই ঘরটিতে। তাহলে যেহেতু চন্দ্রের দ্বারা রাশি সৃষ্টি হয়, তাই চন্দ্র যেখানে শক্তিশালী অবশ্যভাবে সেটি শ্রেষ্ঠ রাশি। স্বয়ং শ্রীকৃষ্ণ এই বৃষ রাশি এবং রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন, এবং এই বৃশ্চিক রাশি অত্যন্ত দুর্বল রাশি। তাহলে আলোচনা যখন আমি শুরু করতে নিয়েছি, তাহলে আমি প্রথম এই বৃষ রাশি থেকে আজকের আলোচনা শুরু করছি। এই বৃষ রাশি মানুষের জীবনে কি প্রভাব বিস্তার করে থাকে? এই বৃষ যেটি ঘর সেটি হচ্ছে শুক্রের ঘর, অর্থাৎ এই ঘরটির মালিক হলো শুক্র। সুতরাং শুক্র থেকে যাবতীয় বিষয়গুলো কিন্তু বৃষ রাশির জাতক বা জাতিকার উপর প্রভাব বিস্তার করে। অর্থাৎ শুক্র মানব জীবনে কি প্রভাব বিস্তার করে? সমস্ত গ্রহের মধ্যে একমাত্র শুক্র জানে যে যে কোনো পুঁথিগত বিদ্যাকে কিভাবে বাস্তবে রূপায়িত করতে হয়। সুতরাং বৃষ রাশির যারা মানুষ, সে পুরুষ হোক বা নারী, তার মধ্যে বাস্তব বুদ্ধি অত্যন্ত বেশি মাত্রাতে থাকে, এবং হচ্ছে এরা খুব শৌখিন হয়ে থাকে। তার কারণ হচ্ছে শুক্রের একটি ধর্ম হলো শৌখিনতা। এরা মিডিয়া জগতে গান বাজনা বা যে কোনো ক্রিয়েটিভ বিষয়ে এরা যথেষ্টভাবে দক্ষতা অর্জন করতে পারে। যে কোনো ধরনের পুস্তক ইত্যাদি রচনার ক্ষেত্রে বা গবেষণার কাজে এরা অত্যন্তভাবে সফলভাবে কাজ করতে পারে। এই শুক্রের মানুষরা অত্যন্ত কিন্তু সুন্দরের পূজারী হয়ে থাকে, বা এই বৃষ রাশির লোকেরা অত্যন্তভাবে সুন্দরের পূজারী হয়ে থাকে। এবার যেটি বিষয়, যে এই বৃষ রাশির মধ্যে একটা অদ্ভুত ধরনের কিন্তু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। দর্শকগণ, আপনারা অত্যন্ত মন দিয়ে শুনবেন, এবং যাদের আপনাদের বৃষ রাশি তারা আপনারা নিজেরাই মিলিয়ে নেবেন। এই বৃষ রাশি যখন যে কাজ করে অত্যন্ত ধীরে সেই কাজ সম্পাদন করে, অর্থাৎ স্লো বাট শিওর। এরা যে কোনো কাজ ধীরে করে সেটি ঠিক, কিন্তু নিশ্চিতভাবে সে কাজ সফল করে থাকে। ফিরে আসছি সে বিষয়। দেখুন কে আছে। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার দেবদাস বাবুকে আমার নমস্কার। নমস্কার মা, আমি চন্দননগর থেকে বলছি। বলো। সঞ্চিতা হাজরা। আমি আমার একটু দাদার সম্পর্কে জানতে চাই। দাদার নাম? দাদার নাম অজয় কুমার হাজরা। অজয়? হ্যাঁ। বা আমার নাম? আচ্ছা বলুন। আচ্ছা, ওর জন্ম তারিখ বলতে হবে? বলো। 27/8/76। 27/8/76। হ্যাঁ। সময়? সময় রাত্রি 2:55। 2:55। হ্যাঁ, শেষ রাত্রি 2:55। আচ্ছা। আর আচ্ছা, কোথায় রাশিটা বলতে হবে তো? কোথায় জন্মগ্রহণ করেছে? চন্দননগরে। চন্দননগর। হ্যাঁ মা, তুমি কি বিষয়ে জানতে চাও বলো। আচ্ছা। 27/8। হ্যাঁ ঠিক আছে। দুটো। হ্যাঁ, তুমি কি আমি বিষয় জানতে চাই যে আমার দাদা সরকারি চাকরি পাবে কিনা, হ্যাঁ, আর পেলে কবে পাবে। ঠিক আছে মা, তুমি সঙ্গে থাকো। আচ্ছা, ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ দেখতে পাওয়া যাচ্ছে, তাতে যেটি দেখা যাচ্ছে যে ওর সিংহ রাশি এবং হচ্ছে কর্কট লগ্ন,
এবং হচ্ছে উত্তর ফাল্গুনী অর্থাৎ 12 নম্বর নক্ষত্রে জন্ম এবং শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে জন্ম, ক্ষত্রিয় বর্ণ ও নরগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে তাতে দেখা যাচ্ছে যে বুধ এখানে অত্যন্ত শক্তিশালী অবস্থাতে রয়েছে। তুমি এখানে প্রশ্ন করেছো যে সরকারি চাকরি হবে কিনা, হলেই বা কখন হবে। তো এখানে যেটি গ্রহ সন্নিবেশ রয়েছে আমি সে বিষয়ে আলোচনা করছি, সাথে সাথে তোমাদের যাদের সরকারি চাকরি সম্পর্কে কিছু প্রশ্ন আছে তোমরা অবশ্যভাবে শুনবে, এবং তার সাথে সাথে যাদের 76 সালে জন্ম তোমরাও অবশ্যভাবে শুনবে। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে তাতে যেটি দেখা যাচ্ছে যে এখানে আছে লগ্ন এবং সেখানে আছে শনি, 2 নম্বর ঘরে এখানে আছে রবি, শুক্র এবং হচ্ছে চন্দ্র। রবি এ ঘরে যাদের আছে তাদের রবি আছে মূল ত্রিকোণে, অর্থাৎ তাদের মধ্যে অতীব উচ্চ আশা থাকবে এবং অদম্য মনোবল থাকবে, কারণ রবির এটি হচ্ছে নিজের জায়গা। রবি এখানে অত্যন্ত শক্তিশালী এবং রবি থেকে বিচার করা হয়ে থাকে ইচ্ছা শক্তি, রবি থেকে বিচার করা হয়ে থাকে সরকারি বিষয়গুলো, সরকারি চাকরি বা গভর্নমেন্ট রিলেটেড বিষয়গুলো। তো অবশ্যভাবে এখানে রবি ভালো আছে, তো সরকারি চাকরি হবে। এবং এর সাথে কোনো খারাপ গ্রহ যুক্ত নেই, শনি বা রাহু কেউ যুক্ত নেই। আমি এই প্রশ্নের উত্তর কেবলমাত্র যে মা তোমাকে দিচ্ছি তাই নয়, তার সাথে সাথে আপনাদেরও দিচ্ছি যাদের আপনাদের সরকারি চাকরি সম্পর্কে কোনো প্রশ্ন আছে। এবং বুধ এখানে অত্যন্ত শক্তিশালী অবস্থাতে আছে। তাহলে এবারে প্রশ্ন যে তবু কেন এখনো 28 বছর বয়স চলছে, তবু কেন সরকারি চাকরি হলো না বা হচ্ছে না? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমি এবারে আলোচনা করতে চলেছি, আপনারা অত্যন্ত মন দিয়ে শুনুন। যাদের 76 সালে জন্ম তারা আপনারা আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন। এখানে জন্মছকে এখানে আছে রাহু এবং এখানে আছে হচ্ছে কেতু, এবং সমস্ত গ্রহগুলো এই দিকে আছে, আর এদিকে 1 2 3 4 5 5টা ঘর সম্পূর্ণরূপে ফাঁকা, সেখানে কোনো গ্রহ নেই। তাহলে যদি একটি জন্মকুণ্ডলীতে পরপর 5টা ঘর ফাঁকা থাকে তাহলে সেটি হলো পূর্ণ কালসর্প যোগ, অর্থাৎ এই ছকে সমস্ত গ্রহগুলো এই দিকে। যাদের 76 সালে জন্ম তারা তোমরা তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখো। সুতরাং এই ছকটার মধ্যে কোনো গ্রহের ব্যালেন্স নেই, সমস্ত গ্রহগুলো একদিকে। তাই যেহেতু ছকে গ্রহের ব্যালেন্স নেই তাই জীবনেও কিন্তু ব্যালেন্সের অভাব দেখা দিচ্ছে। আমি ইতিপূর্বে এই কালসর্প যোগ নিয়ে প্রচুর আলোচনা করেছি। তুমি ফোন করেছো চন্দননগর থেকে, হয়তো তোমরা ইতিপূর্বে সেগুলোকে শোনোনি। সুতরাং এখানে কালসর্প যোগের প্রতিকার একান্তভাবে দরকার, না হলে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস সম্ভব নয়। এবং সাথে সাথে আপনারা যারা দেখে নিলেন যে আপনাদের জন্মকুণ্ডলী তো এইরকম 5টি ঘর খালি আছে, সুতরাং আপনারা পূর্ণ কালসর্প যোগের শিকার। সুতরাং আর দেরি না করে অবশ্যভাবে এই কালসর্প যোগের প্রতিকার করবে। যেটি নিয়ে আমি আলোচনা করছিলাম যে বৃষ রাশি সম্পর্কে। তাহলে হচ্ছে যে বৃষ রাশিদের শারীরিক অবস্থাটা কেমন যাবে সেটাও একবার জেনে নিতে হবে। তো এই বৃষ রাশিদের কিন্তু শারীরিক অবস্থা খুব ভালো যাবে না, বিশেষত তাদের ব্যাক সাইডে এই ঘাড়ে বা হচ্ছে কোমরে কোনো রকম অস্থি বেদনা দেখা দেওয়া অত্যন্ত স্বাভাবিক, এবং হচ্ছে তার সাথে সাথে এদের কাফ অ্যান্ড কোল্ড দেখা দেওয়া অত্যন্ত স্বাভাবিক, এবং তার সাথে সাথে এদের কিন্তু শারীরিক স্থূলতা দেখতে পাওয়া যায়। সেই জন্য বোন রিলেটেড বেশ কিছু সমস্যা এদেরকে ঘিরে ধরে। এবার যেটা বিষয় যে এই বৃষ রাশি আর কি হয়ে থাকে, যেহেতু চন্দ্র এখানে অত্যন্ত ভাবে শক্তিশালী, যেহেতু চন্দ্র আমাদের মনকে কন্ট্রোল করে থাকে, সেই হেতু এরা খুব ঝোঁকপ্রবণ ব্যক্তি হয়ে থাকে। এরা ঝোঁকের বশে অনেক কাজ হঠাৎ করে করে ফেলে।
কিন্তু সবাই নয়, বেশ কিছু ব্যক্তি কিন্তু তা করে ফেলেন এবং তার ফলে কিন্তু এরা বিষাদযুক্ত হয় বা মনে খুব আঘাত পেয়ে থাকে। তবে সে বৃষরাশির ব্যক্তি অবশ্যভাবে কিন্তু 24 বছরের পর থেকে আর কোনো প্রকার হঠকারিতা সম্মুখীন হয় না বা কোনো প্রকার হঠকারিতা করে না। এইবার যেটি বিষয়, যে বৃষরাশি কিন্তু খুব মিষ্টিভাষী হয়ে থাকে সর্বদাই এবং সদা হাস্যময়, কারণ যার মনে সর্বদা প্রফুল্লতা বিরাজ করছে সে তো সর্বদা সদা হাস্যময় হবেই। তবে সবসময় মনে রাখতে হবে যে এই যে বৃষ রাশির যে চন্দ্র, তার সাথে যেন কখনো রাহু যুক্ত না হয়ে পড়ে। রাহু যুক্ত হয়ে পড়লে গ্রহণ যোগের সৃষ্টি হয়ে যাবে এবং শনি যুক্ত হয়ে পড়লে শনি এবং চন্দ্র বিষ যোগের সৃষ্টি হয়ে যাবে। তাহলে কিন্তু এই সুফলগুলো আর পাওয়া যাবে না। দেখিনি কে আছেন। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, দেবদেববাবুকে নমস্কার জানাচ্ছি। নমস্কার। আমি সন্তোষপুর থেকে সুভজ্যোতি রায় বলছি। সুবল? সুভজ্যোতি রায়। আচ্ছা, সুভজ্যোতি রায়, হ্যাঁ বলুন। আমার ছকটা কি বলবো? হ্যাঁ, না ডেট অফ বার্থ বলুন। যেটা হচ্ছে 22 22 05 0 05 2205 2205 কি করে হবে? 2005 সালে 5/5/1982। না, 22/1982। হ্যাঁ হ্যাঁ, 05 মাসটা হচ্ছে মে মাস। হ্যাঁ 22 মে। হ্যাঁ হ্যাঁ, 1982। তুমি 22 সেটা মে বলো। হ্যাঁ 1982। হ্যাঁ, আপনি আচ্ছা, কোথায় সময়? সময় হচ্ছে 2:35 PM। 2:45 PM দুপুরবেলা। হ্যাঁ কোথায়? শনিবার। ক্যালকাটা? হ্যাঁ ক্যালকাটা। আচ্ছা, কি জানতে চাইছেন? আমি সরকারি চাকরি করব না বিজনেস করব সেটা কাইন্ডলি একটু জানান, আর কি চাকরি পাবো কিনা জাস্ট। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আচ্ছা, শুভজ্যোতি বাবু সঙ্গে থাকুন। এখানে যেটি তোমার গ্রহ সন্নিবেশ দেখতে পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে তোমার মেষ রাশি এবং হচ্ছে কন্যা লগ্ন এবং ভরণী অর্থাৎ 2 নম্বর নক্ষত্রে তোমার জন্ম, কিন্তু তোমার অমাবস্যা তিথিতে জন্ম। অমাবস্যা তিথি মানে চন্দ্র এখানে অত্যন্ত দুর্বল অবস্থাতে আছে এবং তোমার ক্ষত্রিয় বর্ণ ও নরগণ। তুমি এখানে প্রশ্ন করেছো তোমার চাকরি জীবন সম্পর্কে। এখানে তোমার যেটি গ্রহ সন্নিবেশ দেখতে পাওয়া যাচ্ছে তাতে যে অবস্থান তোমার আছে তাতে কিন্তু এখানে বেশ কিছু সমস্যা আছে গভর্নমেন্ট সার্ভিসের বিষয়। সুতরাং অবশ্যভাবে সেই জন্য তোমাকে গ্রহ প্রতিকার করতে হবে, না হলে কিন্তু সরকারি চাকরি লাভ সম্ভব হবে না। সুতরাং রবি ভালো থাকতো তুমি এখানে সরকারি চাকরি লাভ করতে পারবে না, যেহেতু তোমার জন্মকুণ্ডলিতে শনি এবং মঙ্গল বিষযোগ সৃষ্টি করেছে। সুতরাং অবশ্যভাবে তুমি সেই জন্য গ্রহ প্রতিকার করবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে স্ক্রিনে তো দেবদাস বাবুর ফোন নাম্বার যাচ্ছে, আপনি একটু নোট করে নেবেন এবং পরে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ বলুন। তো আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম যে এই বৃষ রাশি যদি হয়, তাহলে বৃষ রাশি যেহেতু চন্দ্র এখানে অত্যন্ত রূপে শক্তিশালী, সেহেতু এদের কি ধরনের ব্যবসা শুভ হবে বা কি ধরনের চাকরি শুভ হবে। বৃষ রাশি লোকেরা কিন্তু অত্যন্ত ভাবে উচ্চ স্বভাবের হয়ে থাকে। সুতরাং চাকরিতে যদি যারা যায় তাহলে অবশ্যভাবে তারা কিন্তু উচ্চ পদের আকাঙ্ক্ষী হয়ে থাকে। আর যদি সেখানে সে উচ্চ পদ লাভ না করতে পারে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সে চাকরি বিমুখ এবং সে কিন্তু ব্যবসার দিকে চলে আসে। তাহলে আমি প্রথমে ব্যবসা নিয়ে আলোচনা করছি। যাদের আপনাদের বৃষ রাশি তারা আপনারা মিলিয়ে নিন যে কি ধরনের ব্যবসা আপনার পক্ষে শুভ হবে। যেহেতু চন্দ্র এখানে অত্যন্ত রূপে শক্তিশালী, তাই যে কোনো প্রকারের লিকুইড ব্যবসা বা তরল দ্রব্যের ব্যবসা আপনার পক্ষে শুভ হবে। বা যে সমস্ত বস্তু বা বিষয়গুলো ওয়াটার রিলেটেড বা জল ঘটিত বা জলজাত, এই ধরনের বিষয়গুলো, এই ধরনের দ্রব্যের ব্যবসাগুলো আপনার পক্ষে শুভ হবে। এবং এখানে আর কি বলা যাচ্ছে যে শুক্র যেহেতু এটি স্থান, সুতরাং যে কোনো ধরনের শৌখিন জিনিসের ব্যবসা, স্টেশনারি, কসমেটিক্স ইত্যাদি ব্যবসাগুলো আপনার পক্ষে শুভ হবে। বা হচ্ছে কোনো কিছু প্রকাশন বা হচ্ছে যে সঙ্গীত বা ইত্যাদি বিষয়ে কোনো ধরনের কাজকর্ম আপনার পক্ষে শুভ হবে।
যদি আপনার বৃষ রাশি হয়, এবং যে এদের জীবনে ভাগ্যের উন্নতি বা কোন সময় ঘটবে, অবশ্যভাবে ভাগ্যের উন্নতি ঘটবে 26 বছরের পরে। এবার যেটি বিষয় যে এই বৃষ রাশিদের বিবাহিত জীবনটা কি রকম হতে পারে, যেহেতু চন্দ্রের এটি হচ্ছে অত্যন্ত আনন্দময় স্থান, তাই এই ব্যক্তিরা কিন্তু যেরকম বাস্তব বুদ্ধির অধিকারী হয়ে থাকে সেই রকম এরা কিন্তু অত্যন্ত কল্পনা প্রবণ হয়ে থাকে এবং অত্যন্ত মিশুকে ব্যক্তি হয়ে থাকে। অত্যন্ত ভাবে এরা কিন্তু স্বচ্ছ হৃদয় এবং হচ্ছে কোমল মনের ব্যক্তি হয়ে থাকে, আন্তরিকতার সাথে মেশে। হ্যাঁ, তো সেই জন্য অবশ্যভাবে কিন্তু বিবাহের পূর্বে এদের বিবাহ জোটক বিচার একান্ত ভাবেই দরকার। তার কারণ যদি সেই রকম ব্রড মাইন্ড পাত্র বা পাত্রীর সাথে তার বিবাহ না হয় তাহলে কিন্তু এরা বিবাহিত জীবনে সুখী হতে পারে না। অবশ্যভাবে কিন্তু এদের লিভার রিলেটেড বেশ কিছু সমস্যা দেখা দেওয়াও স্বাভাবিক। সুতরাং সেজন্য অবশ্যভাবে কিন্তু এদের কোনো ধরনের রিচ খাবার বা গুরুপাক খাবার এদের খাওয়া উচিত নয়, সেটিকে কিন্তু অবশ্যভাবে বর্জন করা উচিত। এবারে বৃষ রাশির লোকেরা কি ধরনের ভ্রমণ পছন্দ করে, যেহেতু চন্দ্রের এটি আনন্দময় স্থান, তাই বৃষ রাশির ব্যক্তিরা কিন্তু পাহাড় বা পর্বত ভ্রমণের থেকে সাগর ভ্রমণ অত্যন্ত বেশি এরা পছন্দ করে। তার কারণ চন্দ্র থেকে বিচার করা হয় জল, সুতরাং এরা কিন্তু জল ভ্রমণে বা সাগর দর্শনে এরা অত্যন্ত রূপে আনন্দ পেয়ে থাকে এবং এদের বিদেশ যাত্রা অবশ্যভাবে হয়ে থাকে, কিন্তু জলপথে ভ্রমণই এরা অত্যন্ত বেশি পছন্দ করে। এবার যেটি বিষয় যে বৃষ রাশি সম্পর্কে আর যেটি বলতে হবে সেটি হচ্ছে যে বৃষ রাশিদের চাকরি বা ব্যবসা তারা যেটি করুক না কেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যভাবে তাদের কর্মক্ষেত্রে তারা শত্রুতার সম্মুখীন হয়ে থাকে এবং এই শত্রুতার বিচার করা হয়ে থাকে যে তার জন্মছকে মঙ্গল এবং কেতু কি অবস্থাতে আছে। যদি মঙ্গল ভালো অবস্থাতে থাকে তাহলে মঙ্গলের দ্বারা যে শত্রুতা বিচার করা হয় তা আসবে না, কিন্তু মঙ্গল যদি খারাপ অবস্থাতে থাকে তাহলে সে সরাসরি শত্রুতার সম্মুখীন হবে এবং যদি কেতু খারাপ অবস্থাতে থাকে তাহলে সে পিছন থেকে শত্রুতার সম্মুখীন হবে। এই হচ্ছে বৃষ রাশি সম্পর্কে একটা খুব সাধারণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম যে তাদের বৈশিষ্ট্য কিরকম হয়ে থাকে। এবার এই বৃষ রাশিতে যদি কোনো অশুভ গ্রহ থাকে তাহলে কিন্তু তাদের অবশ্যভাবে গলার কোনো ধরনের প্রবলেম দেখা দিয়ে থাকে। দেখে নি কে আছে, আমার মনে হয় অনুষ্ঠানে একটা টেপ রেখে দিতে হবে। আপনার এই এত সুন্দর উপস্থাপন মনে হয় বাড়িতে গিয়ে তাহলে অনেকেই জানতে পারবে যে তারা যদি শুনে নেয় টেপ নিয়ে যে আমার এই রাশি এই রাশি। হ্যাঁ, দেখে নি কে আছে। হ্যালো, নমস্কার। নমস্কার, আমি গৌতম দাস। গৌতম দাস, কোথা থেকে বলছেন? আমি সেন্টার সিটি দমদম। আচ্ছা, বলুন। 24/3/1959। 24/3/1959। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমার জন্ম। কটার সময়? সকাল 10টার সময় কলকাতা। আচ্ছা, সকাল 10টা কলকাতা। তার আগে একটু বলে নি দাদা এবং আপনাকে দুজনকে নমস্কার জানাই। আচ্ছা, নমস্কার আপনাকেও। হ্যাঁ হ্যাঁ, বলুন দাদা, আমার এই সময়টা কিরকম যাবে এটা জানতে চাইছি। অ্যাকচুয়ালি আমি একটা ফ্ল্যাট কিনতে চলেছি। আচ্ছা, কিনেওছি এবং তার জন্য আচ্ছা, 24শে মার্চ 1959 সেদিন কি মঙ্গলবার ছিল? মঙ্গলবার এবং দোল পূর্ণিমা ছিল। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। ঠিক আছে গৌতম বাবু, আপনি সঙ্গে থাকুন, ধন্যবাদ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে আপনার কন্যা রাশি এবং বৃষ লগ্ন এবং উত্তর ফাল্গুনী অর্থাৎ 12 নম্বর নক্ষত্রে আপনার জন্ম এবং আপনার সঠিক বলেছেন আপনি যে আপনার পূর্ণিমা তিথিতে জন্ম। যেহেতু আমি এর আগে বললাম যে অমাবস্যা তিথিতে চন্দ্র অত্যন্ত দুর্বল অবস্থাতে থাকে, ঠিক সেই রকম পূর্ণিমা তিথিতে চন্দ্র অত্যন্ত শক্তিশালী অবস্থাতে থাকে এবং তার সাথে দেখা যাচ্ছে যে আপনার এখানে বৈশ্য বর্ণ এবং নরগণ। আপনি এখানে যেটি প্রশ্ন করেছেন উনি কি বিষয় নিয়ে প্রশ্ন করেছেন? বর্তমান অবস্থাটা কেমন যাবে, মানে আর্থিক এইসব। আচ্ছা,
আপনার এই জন্মকুণ্ডলিতে দুটি সমস্যা রয়েছে এবং তার সাথে সাথে আপনারাও কিন্তু আপনাদের জন্মছকে মিলিয়ে নেবেন যে এই ধরনের সমস্যাগুলো আপনাদের জন্মকুণ্ডলিতে আছে কি না। এই দুটি সমস্যা কি? এই দুটি সমস্যা এইভাবে সৃষ্টি হয়েছে যে আপনার জন্মকুণ্ডলিতে রবি, বুধ এবং কেতু এখানে রয়েছে এবং হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র এবং রাহু এখানে রয়েছে। এটি মূল হচ্ছে সমস্যা। তো যেহেতু আপনি জানেন যে বুধ এই জন্মকুণ্ডলিতে এমনিতেই দুর্বল, যেহেতু এখানে আছে এবং তার সাথে আছে এখানে রবি এবং হচ্ছে কেতু, তো এখান থেকে রাহু দৃষ্টি গিয়ে এখানে রবির ওপরে পড়ছে এবং তার সাথে বুধের ওপর, এবং চন্দ্র এবং রাহু এখানে গ্রহণ যোগ দ্বারা আক্রান্ত। তাহলে এখানে দুটি গ্রহণ যোগের সৃষ্টি হয়েছে, একটি হচ্ছে চন্দ্র এবং রাহু, আরেকটি হচ্ছে রাহু এবং রবি। তো এক্ষেত্রে অবশ্যভাবে আপনার এখানে সমস্যা রয়েছে, যেহেতু হচ্ছে যে রবি থেকে বিচার করা হয়ে থাকে বিকাশ, রবি থেকে বিচার করা হয়ে থাকে স্ট্যাটাস ইনক্রিজমেন্ট, রবি থেকে বিচার করা হয়ে থাকে সুনাম যশ এবং চেঞ্জ, জীবনের কিছু বেটার চেঞ্জ। সেই রবি আপনার এখানে রাহু দ্বারা আক্রান্ত এবং হচ্ছে এখানে চন্দ্র রাহু দ্বারা আক্রান্ত। সেই জন্য মানসিক অস্থিরতা থাকবে, মানসিক শান্তির ক্ষেত্রে সমস্যা থাকবে। এবং রবি যদি এই রকম আপনাদেরও জন্মকুণ্ডলিতে রাহু দ্বারা আক্রান্ত হয়, তাহলে বিকাশ কি করে ঘটবে? আপনি যে অক্লান্ত পরিশ্রম করবেন তার ফল আপনি কিভাবে লাভ করবেন যদি রবি আপনার জন্মকুণ্ডলিতে ভালো অবস্থাতে না থাকে? সুতরাং অবশ্যভাবে আপনি সেই জন্য এই রবি রাহু গ্রহণ যোগের প্রতিকার করবেন। তার সাথে সাথে আপনারাও যারা দেখলেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে এইরকম অশুভ গ্রহ সন্নিবেশ রয়েছে, আপনারাও সেই জন্য গ্রহ প্রতিকার করবেন। আর এই যে বললাম রবি রাহু গ্রহণ যোগ, এই রবি রাহু গ্রহণ যোগের জন্য কিন্তু রাহুর জন্য একটি গোমেদ এবং হচ্ছে রবির জন্য একটি চুনি পরে কোনো প্রকার শুভ পরিবর্তন আপনাদের জীবনে আসবে না। তার কি কারণ? তার কারণ এখানে যোগের সৃষ্টি হয়েছে। আমি ইতিপূর্বে আপনাদেরকে বহুবার বলেছি, তবু আজ আরো একবার বলছি যে এই রকম যোগের সৃষ্টির ক্ষেত্রে কখনোই কিন্তু গ্রহ রত্ন কাজ করতে পারে না। তার কারণ যদি আমি এখানে রবিকে ধরে নেই যে অক্সিজেন O2 এবং যদি আমি রাহুকে ধরে নেই যে হাইড্রোজেন H2, তাহলে O2 + H2 = H2O। এখানে জলের সৃষ্টি হয়েছে, নতুন ধর্ম বিশিষ্ট একটি জলীয় পদার্থের সৃষ্টি হয়েছে। সেখানে কিন্তু আর এই দুটি গ্যাসীয় পদার্থ নেই। তাহলে এখানে চুনি বা গমে কিভাবে কাজ করবে? অবশ্যভাবে এক্ষেত্রে আমাদেরকে তন্ত্রশাস্ত্রের সাহায্য নিতে হবে। সেজন্য আপনি কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোপ্লামিস্টের সাহায্য নেবেন। তো আমি যেটি নিয়ে আলোচনা করছিলাম যে এরপরে যেটা বিষয়, যে আমি তো বৃষ রাশি সম্পর্কে বললাম, এরপরে যেটা বিষয় যে বৃষ রাশির পরে আমি আরেকটি বিশেষ রাশি নিয়ে আলোচনা করতে চলেছি। আমার মনে হয় মাঝখানে আমি একটা কথা বলে দিই, দর্শকরা যারা ধরুন জ্যোতিষী শিখছে আর কি, তারা যদি আপনার অনুষ্ঠানের সময় টেপ চালিয়ে রাখে অনেক কিছু জানতে পারবে এবং অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবে। এবার বলুন। হ্যাঁ, তো আমি এখানে যেটি নিয়ে এবার আপনাদের সামনে আলোচনা করব সেটি রাশিচক্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাশি। সেটি হচ্ছে যে কর্কট রাশি। এই কর্কট রাশি আমাদের মানব জীবনে কি প্রভাব বিস্তার করে থাকে? যেহেতু হচ্ছে কর্কট রাশি, অর্থাৎ হচ্ছে এই ঘরটি এবং এই ঘরটি মালিক হচ্ছে চন্দ্র, আবার রাশি যেহেতু, তাহলে চন্দ্রই এই ঘরে বিরাজ করছে, তাহলে এটি হচ্ছে চন্দ্রের নিজের ঘরে চন্দ্র বিরাজ করছে। সব থেকে ভালো রাশি আমি এইমাত্র আপনাদেরকে বললাম যে বৃষ রাশি, কারণ হচ্ছে চন্দ্র এখানে অত্যন্ত শক্তিশালী, সব থেকে শক্তিশালী, আর এটি হচ্ছে চন্দ্রের নিজের ঘর।
আপনি আপনার নিজের ঘরে যেরকম স্বাচ্ছন্দ্যে বসবাস করেন, আপনি আপনার নিজের ঘরে যেরকম খুব আনন্দ সহকারে বসবাস করেন, তো চন্দ্র এখানে সেরকম অবস্থায় বসবাস করছে। তাহলে কি ফল দেবে আপনাকে এই অবস্থাতে? ফিরে আসতে সে বিষয়। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, আমি খড়দা থেকে তপন দেব বলছি। তপন দেব, বলুন। ডেট অফ বার্থ তারিখ বলবো? হ্যাঁ, 12/7/77। 12/7/77। আর সময়? আর সময় হলো 6:30 PM। 6:30 PM, ক্যালকাটা। ক্যালকাটা। আচ্ছা, কি জানতে চাইছেন? আমি আমার এখন পরবর্তী সময়টা কেমন যাবে সেটা সম্বন্ধে। না, কেমন যাবে বলতে তুমি কি বিষয় প্রশ্ন করতে চাও? চাকরি বাকরি বা হ্যাঁ, সেটা তুমি বলো যে তুমি তোমার জীবিকা জীবন সম্পর্কে প্রশ্ন করতে চাও। তো এখানে 12 জুলাই 1977 সেদিন কি মঙ্গলবার ছিল? হ্যাঁ, মঙ্গলবার ছিল। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে, তখন সঙ্গে থাকুন আপনি। এখানে যেটি তোমার গ্রহ সন্নিবেশ দেখা যাচ্ছে, তোমার বৃষ রাশি এবং ধনু লগ্ন এবং রোহিণী অর্থাৎ 4 নম্বর নক্ষত্রে তোমার জন্ম এবং কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথিতে জন্ম ও বৈশ্য বর্ণ ও নরগণ। এখানে যেটি তোমার গ্রহ সন্নিবেশ আছে তাতে যেটি দেখতে পাওয়া যাচ্ছে, তুমি এখানে প্রশ্ন করেছো যে তোমার কর্মজীবন সম্পর্কে, যে তোমার কি ধরনের কর্মলাভ হবে এবং কোন সময় হবে। তোমার এখানে যে জন্মকুণ্ডলী আছে তাতে যেটি অবস্থান আছে আমি সে সম্পর্কে আলোচনা করছি, এবং তোমার জন্মকুণ্ডলীতেও কিন্তু সমস্যা রয়েছে। তোমার জন্মকুণ্ডলীতে রাহু আছে এখানে এবং কেতু আছে এখানে, বাকি গ্রহগুলো এদিকে আছে, এদিকে 1 2 3 4 5টি ঘর ফাঁকা। সুতরাং তুমিও পূর্ণ কাল সর্পযোগের শিকার, সেই জন্য অবশ্যভাবে কাল সর্পযোগের প্রতিকার করতে হবে, অন্যথায় কিন্তু জীবিকা ক্ষেত্রে অগ্রগতি লাভ করতে পারবে না এবং শারীরিক দুর্ঘটনার যোগ রয়েছে। এবং আর কি সমস্যা আছে তোমার জন্মকুণ্ডলীতে? তোমার জন্মকুণ্ডলীতে চন্দ্র এবং বৃহস্পতি এখানে আছে, সেটা অতীব ভালো, কিন্তু তা শুক্র এবং মঙ্গল যুক্ত। আপনাদের যাদের জন্মকুণ্ডলীতে এই কোনো একটি ঘরে একসাথে 4টি গ্রহ বিরাজ করছে সেটি অশুভ। এক ঘরে 3-এর বেশি গ্রহ থাকা কখনোই শুভ নয়, কোনো অবস্থাতেই শুভ নয়। সুতরাং এই দুটিই তোমার জন্মকুণ্ডলী মূল সমস্যা। সেই জন্য চন্দ্র এবং বৃহস্পতি অতীব শুভ গজকেশরী যোগ থাকা সত্ত্বেও তুমি কিন্তু জীবিকা ক্ষেত্রে জব স্যাটিসফ্যাকশন পাচ্ছ না। তো অবশ্যভাবে তুমি আর দেরি না করে এই কালসর্পযোগের প্রতিকার করবে এবং তার সাথে সাথে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোপ্লামিস্টকে দিয়ে তোমার এই জন্মকুণ্ডলী বিচার করে গ্রহ প্রতিকার করবে। আপনার মতো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার ফোন নাম্বার তো স্ক্রিনে যাচ্ছেই, অবশ্যই আপনি নোট করে নেবেন, পরে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, বলুন। তো এইবার আমি যেটি আলোচনা করছিলাম যে কর্কট রাশি, তাহলে এই কর্কট রাশি যেহেতু চন্দ্রের মূল নিজস্ব ঘর, যেটি নিজস্ব ঘর, তো সেটি যে কি ধরনের স্বভাব, কি ধরনের ভাগ্য আপনার জীবনে প্রদান করবে। এই যারা যে কর্কট রাশির লোক, তারা অত্যন্ত ভাবে কিন্তু প্রাচীনপন্থী হয়ে থাকে, অর্থাৎ তারা প্রাচীন ভাবধারাগুলোকে, প্রাচীন রীতিনীতিগুলোকে অত্যন্ত ভাবে মেনে চলতে কিন্তু পছন্দ করে এবং এরা অত্যন্ত ভাবে ধার্মিক ব্যক্তি হয়ে থাকে। এবার যেটা বিষয় যে এরা কিন্তু অত্যন্ত ভাবে খুব কল্পনা প্রবণ হয়ে থাকে এবং এদের প্রকৃত বন্ধুর সংখ্যা কিন্তু কখনো বেশি হয় না। এদের প্রকৃত বন্ধুর সংখ্যা সর্বদা হয়ে থাকে 2 থেকে 3। এবং যেটি বিষয় যে কোনো বিষয়কে খুব অল্প স্টাডি করে, যে কোনো বিষয়কে খুব দ্রুত তারা হৃদয়ঙ্গম করে ফেলতে পারে এই কর্কট রাশির লোক। এদেরকে কিন্তু খুব বেশি লেখাপড়া করবার দরকার পড়ে না বা খুব বেশি অধ্যয়ন করবার দরকার পড়ে না, চট করে অ্যাডাপ্ট করে নিতে পারে অবশ্যই। এবং যে এদের ক্ষেত্রে আর কি দেখতে পাওয়া যায়, এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এদের মধ্যে অবশ্যভাবে কিন্তু
একটা অহংকার বোধ কাজ করে, কিন্তু সেটা সুপ্ত অবস্থাতে সেটা কিন্তু বিকশিত হয় না সর্বক্ষেত্রে। কোন রাশির ক্ষেত্রে বিকশিত হয়ে থাকে অহংকার বোধ সে সম্পর্কেও আলোচনা করব। কিন্তু কর্কট রাশির মধ্যে একটা সুপ্ত অহংকার থেকে যায়, যদিও এরা অত্যন্তভাবে গুণী হয়ে থাকে এবং এরাও কিন্তু ক্রিয়েটিভ বিষয়ে যথেষ্টভাবে পারদর্শী হয়ে থাকে। এরা খুব ভালো সিঙ্গার হতে পারে, এরা খুব ভালো ড্যান্সার হতে পারে, এরা খুব ভালো পেন্টার হতে পারে। এবং যে এই কর্কট রাশির লোক কিন্তু কারিগরি বিদ্যায় বা টেকনিক্যাল লাইনেও যথেষ্টভাবে সফল হতে পারে। এবার যেটা বিষয় যে এই কর্কট রাশির লোক, যেহেতু এটি চন্দ্রের নিজের ঘর, তাই এরা কিন্তু খুব দয়ালু প্রকৃতির হয়ে থাকে এবং খুব হেল্পফুল। হ্যাঁ, অবশ্যভাবে এরা খুব কিন্তু হেল্পফুল হয়ে থাকে। এরা অন্যের সমস্যাতে খুব সহজেই কিন্তু এগিয়ে আসে এবং তাকে সাহায্য প্রদান করে থাকে। তবে আপনাদের যাদের কর্কট রাশি তারা কিন্তু জানবেন কোনোভাবে কিন্তু যে সাহায্য আপনারা করবেন অবশ্যভাবে কিন্তু কখনোই কিন্তু কোনো ব্যক্তিকে ক্যাশ টাকা দিয়ে সাহায্য করা সর্বক্ষেত্রে নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সমস্যামূলক হয়ে দাঁড়াবে। এরপরে যেটা বিষয় যে এই কর্কট রাশির লোক কিন্তু অত্যন্ত জ্ঞান পিপাসু হয়ে থাকে, অর্থাৎ যে তারা একাডেমিক কোয়ালিফিকেশন শেষ করবার পরও বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন বই, বিভিন্ন লাইব্রেরিতে গিয়ে স্টাডি করা এদের একটা কিন্তু নেশা হয়ে দাঁড়ায়। এবার যেটা বিষয় যে এই কর্কট রাশির লোকেদের পেশা কি হয়ে থাকবে। এই কর্কট রাশির লোকেরা যদি কোনো প্রকারের ব্যবসা করে তাহলে যে কোনো প্রকারের কাঠের ব্যবসা এদের পক্ষে শুভ হবে। এদের পক্ষে যে কোনো প্রকারের পোশাকের ব্যবসা এদের পক্ষে শুভ হবে। যে কোনো প্রকারের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের ব্যবসা এদের পক্ষে শুভ হবে। অবশ্যরূপে এই সমস্ত ব্যবসাগুলো এদের পক্ষে শুভ হবে। এবং যদি এরা কোনো প্রকার এজেন্সি করে তাহলেও সেটা এদের পক্ষে শুভ হবে, কারণ এরা বহু মানুষের কিন্তু মন জয় করতে পারবে। এবার যদি এরা চাকরি করে তাহলে কি ধরনের চাকরি এদের পক্ষে শুভ হবে। এদের সেচ ডিপার্টমেন্টে যে কোনো ধরনের চাকরি এদের পক্ষে শুভ হবে, বা জুট রিলেটেড কোনো চাকরি এদের পক্ষে শুভ হবে, বা যে বস্ত্র কারখানায় কোনো প্রকার চাকরি এদের পক্ষে শুভ হবে। এই ধরনের চাকরিগুলো, বা যে তোমার মৎস্য চাষ, আচ্ছা, ওয়াটার রিলেটেড, হ্যাঁ ওয়াটার রিলেটেড যে কোনো বিষয়ে এদের চাকরি অবশ্যভাবে শুভ হয়ে থাকে। বা বলা যায় যে পেপার মিল ইত্যাদি জায়গাতে এদের চাকরি শুভ হয়ে থাকে। এরপরে যেটা বিষয় যে এই কর্কট রাশির পক্ষে ভাগ্যের উন্নতি কোন সময় সম্ভব। কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যের উন্নতি অবশ্যভাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 28 বছরের পরে বিশেষভাবে ভাগ্যের উন্নতি শুভ হয়ে থাকে। এবং বিবাহের ক্ষেত্রেও কিন্তু এদের অবশ্যভাবে যদি এরা কর্কট রাশির লোকেদেরই বিবাহ করে থাকে সেটা বেশি শুভ হয়। তার কারণ আজ পর্যন্ত রিসার্চের মাধ্যমে জানা গিয়েছে যে যত ডিভোর্স বা এই ধরনের কাজগুলো হয়ে থাকে বা এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে সেক্ষেত্রে কিন্তু কর্কট রাশি এবং কর্কট লগ্নের লোক সর্বাধিক। সুতরাং বিবাহের ক্ষেত্রে অবশ্যভাবে কিন্তু খুব সাবধানে পা ফেলা উচিত। এবং যদি সে কর্কট রাশির জাতক বা জাতিকাকে বিবাহ করে তাহলে কিন্তু সুখী হবার সম্ভাবনা সব থেকে বেশি। জোটক মিলিয়ে নেওয়া উচিত বিবাহ অবশ্য। এরপরে যেটা বিষয় যে সেটি আমি আলোচনা করব সিংহ রাশি সম্পর্কে। এই সিংহ রাশির কি ধরনের ভাগ্য, কি ধরনের উন্নতি জীবনে হয়ে থাকে। যেহেতু সিংহ রাশি অর্থাৎ এটি রবির স্বক্ষেত্র, রবির এটি স্বক্ষেত্র। এখানে যদি কারো চন্দ্র থাকে
তাহলেই তার হচ্ছে সিংহ রাশি। এই সিংহ রাশি মধ্যে প্রচন্ডভাবে উচ্চ আশা বর্তমান থাকে এবং এরা যে কোনো বিষয়ে সর্বদা নিজের বিচার বুদ্ধি দিয়ে স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করে এবং এরা হয়ে পড়ে অত্যন্ত বেশি আত্মসম্মান জ্ঞানী। এবং শুধু তাই নয়, ফিরে আসতে সে বিষয়ে। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি শান্তিময় দত্ত বলছি বাগুইয়াটি থেকে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি আমার মেয়ের ব্যাপারে একটু জানতে চাইছি। মেয়ের নাম? মেয়ের নাম শ্রাবণী দত্ত। হ্যাঁ, বলুন। 1991 17 জুলাই। 17 জুলাই। হ্যাঁ। 9:50 জন্ম। সকাল না বিকেল? ক্যালকাটাতে। সকাল না, রাত্রি। রাত্রি 9:15। 9:50। আচ্ছা, 9:50। ঠিক আছে। ক্যালকাটা। আচ্ছা, কি জানতে চাইছেন? ছোট আমি তো? মেয়ে, হ্যাঁ ছোট, পড়াশোনার ব্যাপারে জানতে চাইছি আর শারীরিক ব্যাপারটা একটু জানতে চাইছি। আচ্ছা, 17 জুলাই 1991 সেদিন কি বুধবার ছিল? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। ঠিক আছে শান্তিময় বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে তাতে যেটি দেখতে পাওয়া যাচ্ছে যে ওর হচ্ছে কন্যা রাশি এবং হচ্ছে মীন লগ্ন এবং হচ্ছে হস্তা, অর্থাৎ হচ্ছে 13 নম্বর নক্ষত্রে জন্ম এবং হচ্ছে শুক্লপক্ষে সপ্তমী তিথিতে জন্ম, বৈশ্য বর্ণ ও দেবগণ। যেটি ওর এখানে গ্রহ সন্নিবেশ আছে। আপনি এখানে প্রশ্ন করেছেন ওর শিক্ষা জীবন সম্পর্কে এবং একটু শারীরিক এবং হচ্ছে শারীরিক জীবন সম্পর্কে। এখানে যেটি অবস্থান রয়েছে আমি সে সম্পর্কে আলোচনা করছি, আপনি শুনতে থাকুন। তার সাথে সাথে আপনারাও শুনতে থাকুন যাদের আপনাদের এই রকম শিক্ষা জীবন সম্পর্কে প্রশ্ন রয়েছে। এখানে যেটি অবস্থান আছে তাতে যেটি দেখতে পাওয়া যাচ্ছে ওর যেটি লগ্ন সেটি হচ্ছে মীন। এখান থেকে 1 2 3 4 এই 4 ঘরের মালিক হচ্ছে বুধ। এখানে আছে কেতু। যে কোনো ঘরে কেতু থাকা মানে সেখান থেকে 7 ঘর দূরে আছে রাহু, অর্থাৎ হচ্ছে 1 2 3 4 5 6 7 এখান থেকে রাহু দৃষ্টি এসে এই চতুর্থ ঘরে এসে পড়ছে। এবং সেক্ষেত্রে কিন্তু রবি এবং বুধ ওর ভালো থাকলেও যদি কোনো ক্ষেত্রে এই 4 নম্বর ঘরে রাহু থাকে যেখানে লগ্ন, আমি যে এই প্রশ্নের উত্তর কেবলমাত্র আপনাকে দিচ্ছি তাই নয়, তার সাথে সাথে আপনাদের যাদের শিক্ষা বিষয়ে প্রশ্ন আছে আমি তাদেরকেও এই প্রশ্নের উত্তর দিচ্ছি। যদি কারো যেখানে লগ্ন লেখা আছে সেখান থেকে 1 2 3 4 এই 4 নম্বর ঘরে যদি কারোর রাহু থাকে, সেটা যে কোনো ঘরে হতে পারে, তাহলে শিক্ষা ক্ষেত্রে সমস্যা আসবে। এবং যদি কারোর কেতু থাকে তাহলে জানতে হবে যে রাহু দৃষ্টি এসে সে স্থানে পড়ছে। সুতরাং শিক্ষা ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে বাধা বিপত্তি আসা বা আশা অনুরূপ নাম্বার না হওয়া অত্যন্ত স্বাভাবিক। সুতরাং সেক্ষেত্রে অবশ্যভাবে এই জন্য কিন্তু গ্রহ প্রতিকার করতে হবে। আর আপনি স্বাস্থ্যের বিষয়ে বলেছেন, সে বিষয়ে ওরিড হওয়ার কিছু নেই। এখানে ওর লগ্নপতি বৃহস্পতি খুব ভালো অবস্থাতেই আছে। সেখানে আমার মনে হয় যে শান্তিময় বাবু এখন থেকেই প্রতিকার করে নেওয়া উচিত শিক্ষাক্ষেত্রে যাতে ভালোভাবে এগিয়ে যেতে পারে। স্ক্রিনে দেবদাসবাবুর ফোন নাম্বার যাচ্ছে, আপনি নোট করে নেবেন, হ্যাঁ, যদি যোগাযোগ করতে হয়। তো আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম যে সিংহ রাশি, তো সিংহ রাশি কিন্তু যে কোনো বিষয়ে তার হচ্ছে পারিবারিক জীবন থেকে শুরু করে তার কর্মজীবন পর্যন্ত যে কোনো বিষয়ে সে কিন্তু সর্বদা নিজের মতামতকে প্রাধান্য দান করে থাকে এবং এরা কিন্তু যে কোনো বিষয়ে অত্যন্তভাবে স্পষ্টবাদী হয়ে থাকে এবং অন্যায়ের সাথে আপোষ এই সিংহ রাশির ব্যক্তি কিন্তু কখনোই মেনে নিতে পারে না। বা এইভাবে বলা যায় যে এরা কিন্তু কখনো মাথা নত করে এরা কিন্তু কাজ করতে চায় না। এরপরে যেটা বিষয় সেটা হচ্ছে যে এরা কোন লাইনে যথেষ্টভাবে সফল হতে পারে। এই সিংহ রাশির লোক যদি সায়েন্স ক্ষেত্রে অগ্রসর হয় তাহলে এরা কিন্তু যথেষ্টভাবে সফল হতে পারে, সেটা মেডিকেল সায়েন্সও হতে পারে। কারণ আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে যদি আপনাদের চন্দ্র কেতুর নক্ষত্রে থাকে, অর্থাৎ যদি চন্দ্র এখানে লেখা থাকবে চ তার পাশে লেখা থাকবে 1 অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে থাকে, বা যদি এখানে লেখা থাকবে চ তার পাশে লেখা থাকে 10 অর্থাৎ মঘা নক্ষত্র থাকে, বা এখানে লেখা থাকবে চ তার পাশে লেখা থাকবে 19 অর্থাৎ মূলা নক্ষত্র, এই 3টি নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র।
সুতরাং সেক্ষেত্রে এরা কিন্তু মেডিকেল সায়েন্সের দিকে যথেষ্টভাবে অগ্রসর হতে পারে এবং সফল হতে পারে। এর আগের দিন আপনি বলছিলেন 1 হচ্ছে কেতু নক্ষত্র, 2 হচ্ছে অশ্বিনী ভরণী আর কি। আচ্ছা, শুক্রের নক্ষত্র। তো এই হচ্ছে বিষয়। এবং হচ্ছে যে এদের জীবনে কি হয়ে থাকে, এদের জীবনে কিন্তু জীবিকা ক্ষেত্রে হঠাৎ করে মাঝখানে আকস্মিক বাধা দেখা যায়, অর্থাৎ দমরুক যোগের মতো, যে দমরুক যোগ নিয়ে আমি ইতিপূর্বে বহু আলোচনা আপনাদের কাছে করেছি। সুতরাং এই সিংহ রাশিদের জীবিকা ক্ষেত্র কিন্তু অত্যন্ত চঞ্চলময় হয়ে থাকে এবং মাঝে মাঝে কিন্তু বাধা বিপত্তি দেখতে পাওয়া যায়। এবং হচ্ছে যে কর্মক্ষেত্রে এবং কর্মসূত্রে এদের কিন্তু জন্মস্থান থেকে দূরে বহু সময় পাড়ি দিতে হয়, বা এইভাবে বলা যায় যে জন্মস্থান থেকে দূরে এদের কর্মের উন্নতি শুভ হয়ে থাকে বা এদের ভাগ্যের উন্নতি শুভ হয়ে থাকে। এবং হচ্ছে যেহেতু রবির এটি হচ্ছে আনন্দময় স্থান, রবি এখানে অত্যন্ত রূপে শক্তিশালী, তাই সিংহ রাশি জাতক বা জাতিকা যে কোনো অবস্থাতে থাকুক না কেন তারা কিন্তু অত্যন্ত সংগ্রামী হয়ে থাকে এবং জীবনে সংগ্রামের মাধ্যমে অবশ্যভাবে সাফল্যের শিখরে উত্তীর্ণ হতে পারে। এই সিংহ রাশি অত্যন্ত রহস্যময় একটি রাশি। এই সিংহ রাশি নিয়ে আলোচনা করতে গেলে একদিনে আজ এইটুকু সময় সম্ভব নয়। মানে আপনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে যখন অনুষ্ঠান করেন তখন সময়টা যে কোথা থেকে বেরিয়ে যায় আমরা কল্পনা করতে পারি না। যাই হোক, আরও একটা বিষয় আমার জানার ইচ্ছা ছিল যে সিংহ রাশি তো কমপ্লিট হলো না, আজকে বৃষ, কর্কট, সিংহের লোকেরা অনেক কিছু জানলেন। আমি বলেও দিলাম দর্শকদের যারা জ্যোতিষে শিখছেন তারা টেপ নিয়ে বসলে ভালো হয় আর কি। তা এই যে চন্দ্র বললেন বৃষ রাশিতে উচ্চস্থ এবং চন্দ্র নিজস্ব ঘর কর্কট, এই উচ্চস্থ গ্রহ চন্দ্র, কোনো উচ্চস্থ গ্রহ বা ধরুন নিচস্থ গ্রহ কি উচ্চস্থ থাকলেই সুফল দান করবে বা নিচস্থ থাকলেই কি কুফল দান করবে, এই বিষয়টা যদি একটুখানি বলেন। হ্যাঁ, তো সে বিষয়ে যদি আমি বলতে যাই তো সে বিষয়ে আমি একটি কথা বলছি যে উচ্চস্থ গ্রহ এবং হচ্ছে নিচস্থ গ্রহ এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অবশ্যভাবে কিন্তু নক্ষত্র নিয়ে আলোচনা করতে হবে। তো অবশ্যভাবে আমি সে বিষয়ে তোমাকে কথা দিচ্ছি, তার সাথে সাথে আপনাদেরকেও কথা দিচ্ছি যে সামনের দিন আমি বিভিন্ন রাশি মানে আর যে সমস্ত রাশিগুলো বাকি থাকছে এবং তার সাথে সাথে এই গ্রহ নিয়েও আলোচনা করব। কারণ আমাদের সময় একদম শেষ লগ্নে এসে পৌঁছেছি, যে অনেক দর্শকদের ফোন আসে, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন তারা একটু যদি বলে দেন। তো আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা আপনারা জানেন যে কলকাতাতে কতগুলো অফিস ছাড়াও আমি থাকি হুগলি জেলা শ্রীরামপুরে। সেখানকার আমার অফিসের যেটি ঠিকানা সেটি হচ্ছে 130 নেহেরু নগর, মাহেশ, শ্রীরামপুর, হুগলি। সেটি হচ্ছে মাসির বাড়ি বাস স্টপ। এছাড়া আপনারা আমাকে পাবেন শ্যামবাজারের কাছে ফরিয়াপুকুর বাস স্টপে, সেখানকার আমার অফিসের নাম জুপিটার। 182A আচার্য প্রফুল্ল চন্দ্র রোড, সেটি হচ্ছে আপনার ফরিয়াপুকুর বাস স্টপ এবং হচ্ছে টকি শো সিনেমা হাউস কম্পাউন্ড। এছাড়া আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন সল্টলেকে, সেখানকার আমার অফিসের যেটি নাম সেটি হচ্ছে গুড লাক